হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর যে 1 নম্বর স্কুল আছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের, অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল, তার সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো প্রথমেই দেখে নাও। একের দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, কয়ে দেখো বলেছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ মানে কি জানি আমরা, ছোট আকারে প্রকাশ করতে বলেছে। আর গরিষ্ঠ যদি বলে তাহলে বড় আকারে। তাহলে 84/102 বা 84/102 যেটা আছে, এটাকে আমরা কিভাবে করব? দেখো, 84/102কে অথবা দিয়ে, যে পাশে ছবিটা করা আছে দেখো, ছবিতে দেখো অথবা দিয়ে 84কে আমরা কেটেছি 2 দিয়ে, 2 4 গুণে 8, 2 2 গুণে 4। আর 102কে কেটেছি 2 দিয়ে, 2 5 গুণে 10, 2 1 গুণে 2। এবার কি হলো, 42 আর 51 হলো। 42 51কে কত দিয়ে যেতে পারি? 3 দিয়ে যেতে পারি। 3 1 গুণে 3, হাতে আছে 1 4, 12, 3 4 গুণে 12। আর 51কে 3 দিয়ে দিলে 3 1 3, 4 5 2, 3 7 গুণে 21। এইভাবে আমরা কাটাকাটি করে অ্যান্সার বার করতে পারি 14/17। অথবা আর একটা প্রসেস আছে, 84/102 বা 84/102 আছে, তো একে কি করবে, 84/102 এর গসাগু বার করবে। সবসময় লঘিষ্ঠ আকারে যখন পরিণত করতে বলবে গসাগু বার করবে। গসাগু বার করলে কত হলো? গসাগু গসাগু 6 হয়। কেউ যদি গসাগু করতে না জানো বা তোমাদের ক্লাসে না থেকে থাকে তো কমেন্টে জানিও, গসাগু করাটা শিখিয়ে দেবো। এই গসাগু 6 বের করে দিলে ওই 6 দিয়ে একদম কেটে যাবে। সেখানে 2 আর 3 দিয়ে কেটেছিলে, 2 3 গুণে 6 হয়। আর এটা গসাগু করে নিলে একদম কত দিয়ে কাটা যাবে সেটা জেনে নিলে, একদম পাশেরটা দেখো, পাশ ছবিতে দেখো, একদম প্রথমের ছবিটায় দেখো, 84/102কে 6 দিয়ে একেবারে কেটে দিয়েছি। 6 14-তে 84, আর 6 17-এ 102। ঠিক আছে, এইভাবে করতে পারো। গসাগু যদি না করতে পারো তো কমেন্ট করবে, না যদি জেনে থাকো তো শিখিয়ে দেবো কোনো একটা ভিডিওর মাধ্যমে। এবার নেক্সট ক্ষয়ের দাগে যে কোশ্চেন আছে দেখো, 1020 পয়সা সমান কত টাকা কত পয়সা? আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 1020 পয়সা সমান কীভাবে বার করবো? 1020কে নিশ্চয়ই 100 দিয়ে ভাগ করবো। পাশের ছবি দিয়ে ভাগ করেছি দেখো, 100 1 গুণে 100 কত থাকছে? আর 102 থেকে 100 বাদ দিলে 2 থাকছে। 2 দিয়ে তো ভাগ যায় না, একটা শূন্য আছে, নামালাম। 20, 100কে 20 দিয়ে ভাগ যাচ্ছে না, যেহেতু 20 ছোট, তাহলে ভাগফলে শূন্য বসলো। আর তো কোনো সংখ্যা নেই, তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে ভাগ যে করলাম সেটা হলো 10 টাকা। আর 1020 পয়সার যেহেতু ভাগশেষ 20 পড়েছে, ওটা কি তাহলে পয়সা হবে? তাহলে 1020 পয়সা সমান 10 টাকা 20 পয়সা। এবারে গয়ের ট্যাগেরটা দেখো, 0.007 আর 0.027 কোনটি বড় আর কোনটি ছোট চাইছে। আমরা এইভাবে করতে পারি, 0.007 মানে আমরা কি জানি, 60-এর 1000, অর্থাৎ দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পিছনে ঠিক ততগুলো সংখ্যা দিলে ভগ্নাংশতে আসবে 60-এর 1000। আর 0.027 মানে 27-এর 1000 হবে, কারণ দশমিকের পরে 3টে সংখ্যা আছে, 0 2 7, তাহলে 27-এর 1000 হবে। এখানে দেখছি আমরা কি হর দুটো একই, 1000 1000, তাহলে শুধু লব দুটোকে তুলনা করব, কোনটা বড়? তাহলে নিশ্চয়ই 27-এর 1000 বড় 7-এর 1000 চেয়ে। তাহলে কোন দশমিক সংখ্যাটা বড় হবে? 0.027 বড় হবে, আর 0.007টা ছোট হবে। বুঝতে পেরেছো? এবার ঘয়ের দেখে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটি আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা সমান ড্যাশ। আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা সমান কি জানি? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর আয়তক্ষেত্রে যদি পরিসীমা বার করতে বলে তাহলে কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তো অর্ধ মানে অর্ধেক হবে, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ শুধু থাকবে। আর যদি শুধু পরিসীমা বলে তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার উমর দাগেরটা দেখে নাও, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলেছে। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ মানে কি, আমরা পূর্ণ দিয়ে যে ভগ্নাংশ আসবে। 54/7 আছে, 54/7কে তাহলে মিশ্রতে কীভাবে আনবো? তাহলে 54/7 আছে, 7 দিয়ে ভাগ করব। 7 7 গুণে 49, তাহলে ভাগফলে কত এলো? 7 এলো। তাহলে 7 পূর্ণ হবে, ভাগফল যেটা এলো সেটা হচ্ছে পূর্ণতে গেল। 7 পূর্ণ, 54 থেকে 49 বাদ দিলে কত থাকে? 5 থাকে ভাগশেষ। 7 পূর্ণ 5-এর 7, অর্থাৎ 7 দিয়ে ভাগ করেছিলাম যেহেতু, তাই হরে 7 থাকবে। আর ভাগফল যেটা এসছে সেটা পূর্ণতে থাকবে, আর অবশিষ্ট এটা আছে সেটা লবে যাবে। তাহলে কত হলো? 7 পূর্ণ 5-এর 7। এইভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করে। তোমাদের ক্লাসে আছে, বইতে আছে, দেখবে গণিত বইতে।
তবে চয়ের দাগেরটা বলেছি দেখো ভাগ করো 67কে 100 দিয়ে। আগেরটা আমরা যেরকম করেছিলাম, নিচে কতগুলো সংখ্যা আছে ছবিতে দেখো, 67 নিচে 100 আছে, মানে একের পিছন দুটো শূন্য আছে, তাহলে দশমিক যদি আনি তাহলে দুটোর আগে দশমিক বসবে, দুটোর আগে দশমিক বসিয়ে দিলে কি হচ্ছে 0.6 হচ্ছে। এরকম করতে পারো, অথবা 67কে 100 দিয়ে ভাগ করে দশমিকে আনতে পারো, এটা করলে খুব সহজে হয়ে যাবে। একের পিছনে যেহেতু 100 সংখ্যায় আছে তাই খুব তাড়াতাড়ি করতে পারবে, দুটো শূন্য একের পিছনে আছে যেহেতু দুটোর আগে দশমিক বসিয়ে দেবে, তাহলে 0.67। যে সংখ্যাটা আছে দুটোর আগে, যদি এখানে 3টা থাকতো 67/1000 থাকতো, তাহলে কি হতো, তাহলে আরো একটা জিরো 67 আগে বসতো, দিয়ে দশমিক বসতো, 0.067 হতো যদি 1000 থাকতো। এবার 6-এর দাগেরটা যেটা আছে দেখো, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? একটি বিন্দুর মধ্য দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, অসংখ্য হবে উত্তর। বর্গাকারের দাগেরটা দেখো, দুটি বক্ররেখা পরস্পরকে কতটি বিন্দুতে ছেদ করে? দুটি বক্ররেখা এক বা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে, ঠিক আছে, এক বা একাধিক উত্তর হবে। ঝয়ের দাগেরটা দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এরকম রেখাকে ড্যাশ বলে, এরকম রেখাকে রশ্মি বলে, যেমন আলোর রশ্মি। একটা প্রান্তবিন্দু আছে, একটা লাইট থেকে ধরো আলোর রশ্মিতে যাচ্ছে, কিন্তু এর শেষ কোথাও নেই, অথবা অন্য একটি প্রান্তবিন্দু নেই। ইয়র দাগেরটা দেখো, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরলরেখার ড্যাশ নেই, সরলরেখার প্রান্তবিন্দু নেই, প্রান্তবিন্দু থাকলে দৈর্ঘ্য মাপা যেত। প্রান্তবিন্দু মানে ধরো একটা সরলরেখা টানলে এর এই মাথায় এ লিখলে, ও মাথায় বি লিখলে, সেটাকে স্কেল দিয়ে মেপে দেখলে কত, ধরো 5 সেন্টিমিটার কি 10 সেন্টিমিটার, তাহলে দুটো প্রান্তবিন্দু আছে মানে তো দৈর্ঘ্য মাপা যায়। আর প্রান্তবিন্দু যদি না থাকে তাহলে দৈর্ঘ্য মাপা যাবে না। এবার টয়ের দাগে দেখো, বিয়োগ করতে বলেছি, 3-7 বিযুক্ত 5-14। কীভাবে আমরা করব, 7 আর 14 এ লসাগু করলে আমরা কি পাই, 14 পাই। 7 × 1 = 7, 7 × 2 = 14, তাহলে 7 × 2 = 14 হবে। তাহলে কীভাবে এবার বিয়োগ করব, দেখো 3-7 হরে কত আছে, 7 আছে, মানে যেটা নিচে থাকে হর আর উপরে একটা লব, তাহলে 7 কত গুণে 14 হয় দেখো, যেহেতু লসাগু আমরা 14 পেলাম, 7 × 2 = 14, তাহলে কি হবে 3-7 যেহেতু 3 কত গুণে, তাহলে 3 × 2 = তাহলে 6 হবে, তাহলে 6 বসলো। বিযুক্ত 5-14 ক্ষেত্রে দেখো 14 আছে, তাহলে 14 1 × 14 মানে 5 1 × 5 হবে, তাহলে 6 বিযুক্ত 5 মানে কত হবে, 1 হবে, তাহলে 1/14 হচ্ছে এর উত্তর। বুঝতে পেরেছি ভগ্নাংশের বিয়োগ? যদি না বুঝে থাকো কমেন্ট করবে, আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার 2-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 2-এর দাগের কয়ে, প্রীতমের বাবা বাজার থেকে 1-4 কিগ্রা চাল, 2-5 কিগ্রা ডাল, 1-8 কিগ্রা আটা কিনেছেন, তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? দেখে নাও, প্রিয়মের বাবা মোট জিনিস কিনলেন কত, দেওয়া আছে দেখো, এখানে 1-4 কিগ্রা চাল দেওয়া আছে, 2-5 কিগ্রা আটা দেওয়া আছে, সরি 2-5 কিগ্রা ডাল দেওয়া আছে, আর 1-8 কিগ্রা আটা দেওয়া আছে। তাহলে মোট পরিমাণটা কত বার করে ফেলবো, কীভাবে বার করবো, 1-4 যুক্ত 2-5 যুক্ত 1-8, যেমন হবে যোগ করে 4, 5 আর 8-এর লসাগু আমরা করব, করলে কত পাচ্ছি, 40 পাচ্ছি। লসাগু করে দেখবে, আর যদি না লসাগু করতে পারো তো কমেন্টে জানাবে, লসাগু করানোও শিখিয়ে দেবো। তাহলে 40 যদি হয় 1-4-এর ক্ষেত্রে দেখো, 4 কত গুণে 40, 4 10 গুণে 40, তাহলে 10 1 গুণে 10। তারপরে দেখো 2-5-এর ক্ষেত্রে দেখো, 5 কত গুণে 40, 5 8 গুণে 40, তাহলে 8 2 গুণে 16, অর্থাৎ লবের সঙ্গে সেটা গুণ হবে, হরের যত গুণ সেটা লবের সঙ্গে গুণ হবে। 1-8-এর ক্ষেত্রে দেখো, 8 5 গুণে 40, সেটা লবের সঙ্গে যোগ হবে, তাহলে 5 1 গুণে 5, যেহেতু লবে 1 আছে, তাহলে তিনটাকে যোগ করে ফেলো, 10 যুক্ত 16 যুক্ত 5 হলো কত হচ্ছে, 16 10 যোগ করলে 26, 26 যুক্ত 5 মানে 31, তাহলে 31-40, তাহলে প্রিয়মের বাবা মোট 31-40 কিগ্রা জিনিস কিনেছেন। বুঝতে পেরেছো? এবারে ক্ষয়ের দাগে দেখো, সরল করতে বলেছে, 6-7 বিযুক্ত 1-14 যুক্ত 5-7। আমরা যে কোনো সরল করে বদমাস রুল জানি, অর্থাৎ ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে হচ্ছে কোনো প্রকার যদি দশমিকের কাজ বা রেখা বন্ধনীর কাজ, অর্থাৎ অর্ডারের কাজ হবে।
আর তারপরে হচ্ছে বা রুটের কাজ বা বর্গমূলের কাজ যদি থাকে সেগুলো হবে। তারপরে হচ্ছে বিও হলো ডি ফর ডিভিশন, ডিভিশন মানে ভাগের কাজ হয়। তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ হয়। তারপরে এম এ ফর অ্যাসাবট্রাকশন অর্থাৎ যোগের কাজ হয়। এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ হয়। এটাই বদমাস রুল আমরা জানি। এখানে ফার্স্ট ব্যাকেটের আছে, যেহেতু ব্যাকেটের কাজটা আগে হবে। তাহলে 6-7 বিযুক্ত কত আছে, 14 আর 7 আছে, 1-এর 14 আর 5-এর 7। তাহলে 14 আর 7 লসাগু 14। তাহলে 14 1 গুণে 14 অর্থাৎ হরের সাথে ঘরের কত গুণ লসাগুটা হচ্ছে দেখো, 14 1 গুণে 14। তাহলে 1 1 গুণে 1, 1 বসে গেল, যুক্ত 7 কত গুণে 14, 5-এর 7-এর ক্ষেত্রে 5 7 দুগুণে 14। তাহলে 5 দুগুণে কত হবে, 10 হবে, অর্থাৎ লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 6-এর 7 বিযুক্ত 10 যুক্ত 11 14। এবার সেমভাবে আবার 14 হবে লসাগু, যেহেতু 7 আর 14 আছে লসাগু করবে। তাহলে 7 কত গুণে 14, 7 দুগুণে 14, সেটা লবের সাথে গুণ হবে, যেটা যত গুণ হবে সেটা লবের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12। আবার দেখো 14 1 গুণে 14, 11 14 ক্ষেত্রে তাহলে 11 1 গুণে 11। তাহলে 12 মাইনাস 11 বা 12 বিযুক্ত 11 বাই 14 হলো, মানে কত, 12 থেকে 11 বাদ দিলে কত, 1। তাহলে 1-এর 14 হবে এর উত্তর। গয়ের দাগেরটা দেখো, একটি বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, সূত্র কি, বাহু গুণিতক বাহু বা বাহু স্কোয়ার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে মানে কি, একটা বর্গক্ষেত্রের ভূমি মানে কি, একটা বাহু, যে বাহুটা নিচে ভূমি স্পর্শ করে আছে বা মাটি স্পর্শ করে আছে, সেটার দৈর্ঘ্য 15 মিটার বলছে। তাহলে ওই জমির ক্ষেত্রফল আমরা কীভাবে বার করবো, ক্ষেত্রফলের সূত্র জানি বাহু গুণিতক বাহু। তাহলে 15 গুণিতক 15, একটা বাহু যেহেতু দেওয়া আছে, মানে কত, 15কে 15 দিয়ে গুণ করলে 225, আর মানটা কিসে আসবে, বর্গ মিটারে আসবে, অর্থাৎ স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার। তাহলে জমিটির ক্ষেত্রফল হবে 225 বর্গ মিটার। এবার ঘয়ের দাগেরটা আছে দেখো, চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে লেখো। চিত্র একটা দেওয়া আছে দেখো, দুটো রেখা একই প্যারালালে, অর্থাৎ প্রথম রেখাটা যেরকম ভাবে গেছে দ্বিতীয় রেখাটা ঠিক সেরকম ভাবে গেছে, সেটাকেই সমান্তরাল সরলরেখা বলে। প্রথম রেখাটা যদি বেঁকেও যায়, বেঁকে বেঁকে ঢেউ খেলিয়েও যায়, দ্বিতীয় রেখাটাও সেম ভাবে ঢেউ খেলে গেলে ওটাও সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো কাকে বলে, দেখো নীল রঙের যে সংখ্যাটা দেওয়া আছে, যে দুটি সরলরেখা একই সমতলে অবস্থিত থেকে যতই বাড়ানো হোক না কেন পরস্পরকে ছেদ করে না, তাদের সমান্তরাল সরলরেখা বলে। কোনো সরলরেখাকে কোনোভাবে ছেদ করেছে, করেনি, অর্থাৎ একই সমতলে অবস্থিত থেকে যতই বাড়ানো হোক না কেন পরস্পরকে ছেদ করবে না এবং সমান দূরত্বে অবস্থান করবে, তাদের সমান্তরাল সরলরেখা বলে। ঠিক আছে, এবার উমর দাগেরটা দেখে নাও, প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ আছে এবং সেগুলির নাম লেখো। চিত্রটি একটি ষড়ভুজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ষড়ভুজ মানে তার 6টা বাহু আছে। দেখো গুনে ফেলো, এর শীর্ষবিন্দুগুলা কি কি আছে, এ বি সি ডি ই এফ আছে দেখো। তাহলে সরল রেখাংশগুলি কি, এ থেকে বি একটা অর্থাৎ এ বি একটা সরলরেখা, বি থেকে সি একটা অর্থাৎ বি সি একটা সরলরেখা, সি থেকে ডি একটা অর্থাৎ সি ডি একটা সরলরেখা, ডি থেকে ই একটা অর্থাৎ ডি একটা সরলরেখা, ই থেকে এফ একটা অর্থাৎ ই এফ একটা সরলরেখা, আবার এফ থেকে এ একটা অর্থাৎ এফ এ একটা সরলরেখা। এভাবে 6টি সরল রেখাংশ আছে, তাই এর একটি ষড়ভুজ। তাহলে উত্তর কী হবে, প্রদত্ত চিত্রে 6টি নাম দেওয়া সরল রেখাংশ আছে, যেগুলির নামগুলো জেনে নিলে, এ বি, বি সি, সি ডি, ডি ই, ই এফ এর এফ এ। ঠিক আছে, এবার 3-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 3-এর কয়েদ বলেছে দেখো, একটি চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, পরে সেখানে থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটারের পর জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। কীভাবে করবে, মানে ফার্স্টে ধরো তোমার কাছে 5 টাকা ছিল, এরকম একটা বলেছে, সেখান থেকে তুমি ধরো 3 টাকা খরচ করে ফেললে, পরে আবার ওইখানে 2 টাকা যোগ করলে, কি 1 টাকা যোগ করলে, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে। ঠিক সেমভাবে এটা দেখো, ধরো তোমার কাছে 5 টাকা ছিল, সেখান থেকে 3 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে কত থাকলো, 5 মাইনাস 3 বা 5 বিযুক্ত 3 মানে 2 টাকা থাকলো, সেখানে আবার 1 টাকা যোগ করলে মানে কত হলো, 2 যুক্ত 1 মানে 3 টাকা। ঠিক এটা সেমভাবে চৌবাচ্চায় কত লিটার জল আছে হিসাব করি। প্রথমে চৌবাচ্চায় জল ছিল দেখো 3-এর 8 লিটার, তারপরে সেখান থেকে খরচ হয়েছে কত, 8-এর 25 লিটার। সুতরাং এখন কত জল আছে, 3-এর 8 বিযুক্ত 8-এর 25,
8 আর 25 লসাগু কত হবে করে দেখবে 200 হবে, কোনো দিয়ে কাটাকাটি যাচ্ছে না, মানে 25 × 8 গুণ হয়ে যাবে, দিলে 200 হবে। তাহলে 8 কততে 200, 8 25 গুণে 200, মানে 25 3 গুণে 75 হবে, যেমনভাবে করলাম আগে। অর্থাৎ হরের যত গুণ হবে সেটা লবের সঙ্গে গুণ হয়ে যাবে। আবার দেখো 8 25 ক্ষেত্রে 25 8 গুণে 200, অর্থাৎ 8 8 গুণে 64 হবে। তাহলে 75 বিযুক্ত 64 ডিভাইডেড বাই 200, 75 থেকে 64 বাদ দিলে কত হয়, 11 হয়। তাহলে 11/200 লিটার জল আছে। এইবারে সেখানে কি করলে, সেমভাবে দেখো বালতি করে চৌবাচ্চে 516 লিটার জল ঢাললাম, 11 200 লিটার এখন আছে, সেখানে আবার 516 লিটার জল ঢাললো। তাহলে বালতি করে চৌবাচ্চে জল ঢাললো এত লিটার, 516 লিটার। অতএব চৌবাচ্চে এখন কত জল আছে, 11 200 লিটার ছিল। তাহলে 11 200 যুক্ত 5-6, সেমভাবে 200 আর 16 লসাগু করলে 400 আসবে, করে দেখবে। 400 এলে তাহলে কি হবে, তাহলে 200 কত গুণে 400, 200 2 গুণে 400, তাহলে 11 2 গুণে 22 হবে। সেমভাবে হরের যত গুণ লবের সঙ্গে তত গুণ হবে। 16 কত গুণে 400, 16 25 গুণে 400, তাহলে 25 5 গুণে কত হবে, 125 হবে। অর্থাৎ সেই 25টা 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 22 যুক্ত 125 ডিভাইডেড বাই 400, মানে কত, 22 আর 125 যোগ করলে 147-এর 400 লিটার। অতএব উত্তর কী হবে, এখন চৌবাচ্চায় 147-এর 400 লিটার জল আছে। ঠিক আছে, এবারে ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে হিসাব করতে বলেছে। কোশ্চেনটা কি ছিল আগে দেখে নাও। বলেছে দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে, অর্থাৎ আয়তকার জমির যা পরিসীমা বর্গাকার জমির পরিসীমাটা সেম বা একই। অর্থাৎ আয়তকার জমির দৈর্ঘ্য বলছে 40 মিটার ও প্রস্থ বলছে 20 মিটার। তাহলে প্রতি মিটার বেড়ার জন্য খরচ 7 টাকা হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। অর্থাৎ আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে এখান থেকে পরিসীমা পাবো। আর যেহেতু প্রথমে বলে দিয়েছে আয়তকার জমির যা পরিসীমা বর্গাকার জমিরও তা পরিসীমা, অর্থাৎ আয়তকার জমির পরিসীমাটা পেয়ে গেলেই বর্গাকার জমির পরিসীমাটা জেনে যাব, কারণ দুটোই সেম। অতএব প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ, তাহলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে দেখে নাও কেমন করেছি। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার, যেটা দেওয়া আছে কোশ্চেনে। প্রস্থ দেওয়া আছে 20 মিটার। এবার আয়তকার জমির পরিসীমা কীভাবে পাবো, একটু আগেই বলেছিলাম শর্ট কোশ্চেনের সময়। অর্ধ পরিসীমা বের করেছিল বাহু, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর পরিসীমা কেমন বলেছিলাম, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, 40 দেওয়া আছে, আর প্রস্থ কত দেওয়া আছে 20, তাহলে 2 গুণিতক ব্র্যাকেটের মধ্যে 40 যুক্ত 20, মানে কত হয়, 40 আর যুক্ত 20 হলে কত হয়, 60 হয়। তাহলে 2 গুণিতক 60 মানে কত, একদম করে দিয়েছি 120 মিটার। তাহলে কি বর্গাকার জমির পরিসীমা 120 মিটার, যেহেতু বলছে দুটোর আয়তন সমান, দুটোর পরিসীমাই সমান, তাহলে বর্গাকার জমির পরিসীমা 120 মিটার আমরা জেনে গেলাম। সুতরাং বর্গাকার জমির চারপাশে বেড়া দেওয়ার মোট দৈর্ঘ্য কত, 120 মিটার। তাহলে প্রতি মিটারে খরচ হয় 7 টাকা, তাহলে 120 মিটারে কত খরচ হবে, 120 গুণিতক 7, মানে 840 টাকা। তাহলে উত্তর কী হলো, বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। কোথাও যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি আবার দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এবারে গয়ের দাগে দেখো সরল করতে বলেছে। 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু 10 বিযুক্ত প্রথম বন্ধনী শুরু 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ইন্টু 3, অর্থাৎ গুণিতক হবে। যেখানে দেখবে ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে সেখানে কি হবে, গুণিতক হবে, সবসময় জানবে। দিয়ে তৃতীয় বন্ধনী শেষ। আমরা যে কোনো সরল করার ক্ষেত্রে বদমাস রুল ফলো করব। ফার্স্টে ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। আর যদি কোথাও রেখা বন্ধনী থাকে সেটার কাজ প্রথম বন্ধনীরও আগে হবে, ফার্স্টে রেখা, তারপর প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তারপরে কি ওপর অর্ডারের কাজ করব, অর্থাৎ রুট ওভার বা কোনো বর্গ টর্গ থাকলে সেগুলোর কাজ আগে হবে। তারপরে ডি ফর ডিভিশন ভাগের কাজ হবে, এম ফর মাল্টিপ্লিকেশান গুণের কাজ হবে, এস ফর সাবট্রাকশান এ ফর অ্যাসার্টেশন যোগের কাজ হবে, এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ হবে।
সেমভাবে এখানে প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে হবে, তাহলে একইভাবে লিখে যাব সমান দিয়ে 10 গুণিতক 6 বিযুক্ত 5 তৃতীয় বন্ধনী দিয়ে যুক্ত 10 দ্বিতীয় বন্ধনীর মধ্যে 10 বিযুক্ত 5 থেকে 2 বাদ দিলে কত 3 লিখলাম দ্বিতীয় বন্ধনী শেষ, আর ইন্টু 3 যেরকম 3 যেরকম আছে সেরকম লিখে তৃতীয় বন্ধনী শেষ করলাম। এবারে কার কাজ হবে? দ্বিতীয় বন্ধনীর কাজ হবে নিশ্চয়ই। দেখো সমান চিহ্ন 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু 5 যুক্ত 10 থেকে 3 বাদ দিলে কত 7 হবে। 7 এখানে ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নেই মানে কি গুণ হবে, গুণিতক 3 তৃতীয় বন্ধনী শেষ। এইবারে দেখো সমান চিহ্ন দিলাম, আবার লিখে গেলাম 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনীর মধ্যে 3টা আছে, কোনটার কাজ প্রথমে হবে? তাহলে বদমাশ অনুসারে ফার্স্টে ডিভিশনের কাজ হয় অর্থাৎ ভাগের কাজ হয়, তারপর মাল্টিপ্লিকেশান গুণের কাজ হবে, তারপরে হচ্ছে অ্যাসার্টেশান অর্থাৎ যোগের কাজ হবে, তারপরে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হবে। ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে এটা এখানে ফার্স্টে কার কাজ হবে? তাহলে এখানে ভাগ নেই, গুণ আছে, তাহলে গুণের কাজটা প্রথমে হবে। তাহলে 5 যুক্ত 7 গুণিতক 3 মানে কত হবে? 21 হবে। 5 যুক্ত 21 তৃতীয় বন্ধনী শেষ করলাম। এইবারে পরের স্টেপে দেখো সমান চিহ্নতে 10 গুণিতক 6 মাইনাস 5 যুক্ত 21 কত হবে? 26 হলো। এখানে আবার বদমাশ রুল ফলো করলে ফার্স্টে কী হবে? ফার্স্টে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ আমরা জানি। তাহলে ফার্স্টে এখানে ভাগ নেই, গুণ আছে, তাহলে ফার্স্টে গুণের কাজ হবে। তাহলে তারপরে স্টেপে দেখো সমান চিহ্নতে 10 গুণিতক 6 মানে 60 হবে বিযুক্ত 26, আর কিছু নেই, তাহলে 60 থেকে 26 বাদ দিলে 34। বুঝতে পেরেছো? এবার নেক্সট দেখো ঘয়ের থেকে যে কোশ্চেনটা আছে দেখে নাও। ঘয়ের থেকে কোশ্চেনটা কী ছিল? নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? দেখে নাও কেমন করেছি। এখানে নামটা মনে হয় একটু ভুল হয়ে গেছে, নামটা একটু চেঞ্জ করে নেবে। নাসিমা মোট কত কিগ্রা আম তাহলে বিক্রি করলো? প্রথম ঝুড়িতে ছিল 15.825 কিগ্রা, আর দিনের শেষে বাকি কত পড়ে আছে? প্রথম ঝুড়ি 2.178 কিগ্রা বাকি আছে। আর তাহলে প্রথম ঝুড়িতে কত বিক্রি হয়েছে কীভাবে বার করবো? ধরো তোমার কাছে 10টা আম ছিল, তুমি সারাদিনে 8টা আম খেয়ে ফেলেছো। সারাদিনে খাওয়ার পরে 2টো আম তোমার কাছে ধরো পড়ে আছে, এইটাই বলেছে তো। 10টা ছিল, সারাদিন খাওয়ার পরে তোমার কাছে 2টো আম আছে, তাহলে তোমার কাছে কতগুলো আম তুমি খেয়েছো কীভাবে পাবো? তাহলে 10 মাইনাস 2 করলে 8টা আম তুমি খেয়েছো। ঠিক এভাবে সেমভাবে প্রথম ঝুড়িতে এত কিগ্রা ছিল, দ্বিতীয় দিনের শেষে পড়ে আছে এত কিগ্রা, তাহলে প্রথম ঝুড়ির কত বিক্রি হয়েছে? 15.825 8 2 5 বিযুক্ত 2.178 সমান কত হবে? বিয়োগ করবে যেমন করো, 13.647 কিগ্রা। বিয়োগ যদি না পারো আবার কমেন্ট করবে, ঠিক আছে? যদি এই দশমিকের বিয়োগ বা ওজনের বিয়োগ যদি করতে না পারো, ঠিক আছে? এবার দ্বিতীয় ঝুড়িতেও সেমভাবে 18.387 কিগ্রা ছিল, দিনের শেষে বাকি আছে 5.188 কিগ্রা, মানে দ্বিতীয় ঝুড়িতে কত বিক্রি হয়েছে? সেমভাবে 18.387 বিযুক্ত 5.188 সমান 13.199 কিগ্রা। তাহলে প্রথম ঝুড়িতে বিক্রি হয়েছে 13.647 কিগ্রা পেলাম, দ্বিতীয় ঝুড়িতে বিক্রি হয়েছে 13.199 কিগ্রা পেলাম। তাহলে মোট কত বিক্রি হয়েছে? এটাই তো অ্যান্সার চাইছে। তাহলে 13.647 মানে প্রথম ঝুড়িতে যেটা বিক্রি হয়েছিল, আর দ্বিতীয় ঝুড়িতে যেটা বিক্রি হয়েছিল যুক্ত 13.199 কিগ্রা। যেমনভাবে যোগ করে তেমনভাবে করবে, সমান কত হবে? 26.846 কিগ্রা। তাহলে নাসিমা মোট 26.846 কিগ্রা আম বিক্রি করেছে। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আর ভালো যদি লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। আর ভালো করে দেখবে, যেটা বুঝতে না পারবে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, টাটা।